পৃষ্ঠা 121 পরবর্তী অংশ। প্রশ্ন 17, অন্যায় ব্যতিরেখী পদ্ধতির বৈশিষ্ট্যগুলি কি? উত্তর, অন্যায় ব্যতিরেখী পদ্ধতির বৈশিষ্ট্য। তর্কবিদ মিল এর সংজ্ঞাটিকে বিশ্লেষণ করলে অন্যায় ব্যতিরেখী পদ্ধতির কিছু নিজস্ব ও স্বতন্ত্র বৈশিষ্ট্য দেখা যায়। এই সমস্ত বৈশিষ্ট্যগুলিকে নিচে উল্লেখ করা হলো। 1. পর্যবেক্ষণমূলক পদ্ধতি। অন্যায় ব্যতিরেখী পদ্ধতির ক্ষেত্রে যে সমস্ত দৃষ্টান্ত সংগ্রহ করা হয় সেগুলিকে মূলত পর্যবেক্ষণের মাধ্যমেই সংগ্রহ করা হয়। সে কারণেই এরূপ পদ্ধতিটিকে একটি পর্যবেক্ষণমূলক পদ্ধতি রূপে গণ্য করা হয়। 2. সংযুক্ত পদ্ধতি। এরূপ পদ্ধতিটিতে মূলত দু ধরনের দৃষ্টান্তকে সংগ্রহ করা হয়। এই দু ধরনের দৃষ্টান্তগুচ্ছ হল সদর্থক বা হ্যাঁবাচক দৃষ্টান্তগুচ্ছ এবং নঙর্থক বা নাবাচক দৃষ্টান্তগুচ্ছ। এই দুই প্রকার দৃষ্টান্তগুচ্ছের সম্মিলিত রূপ হিসেবে অন্যায় ব্যতিরেখী পদ্ধতিটি গড়ে উঠেছে বলে একে অনেক সময় সংযুক্ত বা মিশ্র পদ্ধতি রূপেও গ্রহণ করা হয়। 3. দু ধরনের দৃষ্টান্তগুচ্ছের মিল ও অমিলই এই পদ্ধতির ভিত্তি। অন্যায় ব্যতিরেখী পদ্ধতির ক্ষেত্রে সদর্থক দৃষ্টান্তগুলির মধ্যে একটি বিষয়ে মিল দেখা যায় এবং নঙর্থক দৃষ্টান্তগুলির মধ্যে এক প্রকার অমিল দেখা যায়। এই মিল ও অমিলের সংমিশ্রিত রূপই হল এরূপ পদ্ধতিটির মৌল ভিত্তি। 4. ব্যতিরেখী পদ্ধতির ভূমিকাহীনতা। অন্যায় ব্যতিরেখী পদ্ধতিটির ক্ষেত্রে দৃষ্টান্ত সমূহের মধ্যে মিল ও অমিল লক্ষ্য করা হয়। এক্ষেত্রে ব্যতিরেখী পদ্ধতির কোনো ভূমিকাই নেই। ব্যতিরেখী পদ্ধতির প্রয়োগের বিষয়টি তাই এক্ষেত্রে একেবারেই অবান্তর। অবশ্য অনেক ক্ষেত্রে এরূপ পদ্ধতিটি ব্যতিরেখী পদ্ধতির একটি বিকল্প পদ্ধতি রূপে ক্রিয়া করে। ঠিকই, তবুও বলা যায় যে এখানে ব্যতিরেখী পদ্ধতির কোনো ক্রিয়াই নেই। 5. কারণ থেকে কার্যে ও কার্য থেকে কারণে যাবার মাধ্যম। অন্যায় ব্যতিরেখী পদ্ধতি হল মূলত দুমুখী প্রক্রিয়ার কারণ। এরূপ পদ্ধতিটিতে আমরা যেমন কারণ থেকে কার্যকে আবিষ্কার করতে পারি, তেমনি আবার কার্য থেকে কারণকেও জানতে পারি। এভাবেই আমরা কার্য কারণ সম্বন্ধটিকে অত্যন্ত জোরালোভাবেই প্রতিষ্ঠা করতে পারি। 6. অন্যায় পদ্ধতির দ্বিত্ব প্রয়োগ। অন্যায় ব্যতিরেখী পদ্ধতির আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল যে এই পদ্ধতিটিকে অন্যায় পদ্ধতি বা মেথড অফ এগ্রিমেন্ট দ্বিত্ব প্রয়োগ রূপে গণ্য করা হয়। কারণ এক্ষেত্রে একাধিক সদর্থক দৃষ্টান্তে একটি বিষয়ের উপস্থিতিতে মিল থাকে এবং একাধিক নঙর্থক দৃষ্টান্তে ওই বিষয়টির অনুপস্থিতিতেও মিল থাকে। এর সাহায্যেই আমরা কার্যকারণ সম্পর্ক নির্ণয়ে সমর্থ হই। 18. অন্যায় ব্যতিরেখী পদ্ধতির সুবিধা কি? উত্তর, অন্যায় ব্যতিরেখী পদ্ধতির সুবিধা। অন্যায় ব্যতিরেখী পদ্ধতিটি মূলত পর্যবেক্ষণের ওপর প্রতিষ্ঠিত বলে এক্ষেত্রে পর্যবেক্ষণ লব্ধ কতগুলি সুবিধা দেখা যায়। অন্যায় ব্যতিরেখী পদ্ধতির এই সমস্ত সুবিধাগুলিকে নিচে উল্লেখ করা হলো। 1. বিস্তৃত প্রয়োগ ক্ষেত্র। অন্যায় ব্যতিরেখী পদ্ধতির প্রয়োগ ক্ষেত্র অত্যন্ত ব্যাপক বা বিস্তৃত, কারণ এই পদ্ধতিকে অন্যায় পদ্ধতির দ্বৈত প্রয়োগ রূপে অভিহিত করা হয়। সুতরাং অন্যায় পদ্ধতির ন্যায় এই পদ্ধতিটিও পর্যবেক্ষণ নির্ভর বলে কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে একে ব্যাপকভাবে প্রয়োগ করা যায়। আবার যে সমস্ত ক্ষেত্রে ব্যতিরেখী পদ্ধতির প্রয়োগ সম্ভব নয় সেই সমস্ত ক্ষেত্রেও এই অন্যায় ব্যতিরেখী পদ্ধতিকে প্রয়োগ করা যায়। 2. বহু কারণবাদের সম্ভাবনা থেকে বহুলাংশে মুক্ত। বহু কারণবাদের সম্ভাবনা থেকেও এই পদ্ধতি বহুলাংশে মুক্ত, কারণ অন্যায় পদ্ধতি শুধু কতগুলি পর্যবেক্ষণ লব্ধ সদর্থক দৃষ্টান্ত সমূহের ওপর প্রতিষ্ঠিত বলে তা বহু কারণবাদের সম্ভাবনার শিকার হতে পারে। কিন্তু অন্যায় ব্যতিরেখী পদ্ধতি একদিকে যেমন কতগুলি সদর্থক দৃষ্টান্ত সমূহ এবং অপরদিকে কতগুলি নঙর্থক দৃষ্টান্ত সমূহের ওপর প্রতিষ্ঠিত, সেহেতু তা বহু কারণবাদের সম্ভাবনা থেকে অনেকাংশেই মুক্ত হতে পারে। আরো উল্লেখ করা যায় যে সিদ্ধান্তটি এক্ষেত্রে অন্যায় পদ্ধতি অপেক্ষা আরো বেশি বলিষ্ঠভাবে গ্রহণীয় হতে পারে। 3. উন্নত পর্যবেক্ষণ লব্ধ পদ্ধতি। অন্যায় ব্যতিরেখী পদ্ধতির ক্ষেত্রে আমরা একদিকে যেমন কারণ থেকে কার্যে উপনীত হতে পারি, অপরদিকে তেমনি আবার কার্য থেকে কারণেও যেতে পারি। এর ফলে কার্যকারণ সম্পর্কিত ধারণাটিকে বিস্তৃত এবং যথাযথভাবে বিশ্লেষণ করা যেতে পারে। এক্ষেত্রে সিদ্ধান্তটি সুনিশ্চিত না হলেও সিদ্ধান্তের সম্ভাবনাটি অনেক বেশি বেড়ে যায়। এই পদ্ধতিটিকে তাই অন্যান্য পর্যবেক্ষণ লব্ধ পদ্ধতির এক উন্নত রূপ হিসেবে স্বীকার করা হয়। 4. অন্যায় পদ্ধতির অসম্পূর্ণতা সংশোধনের সুযোগ। আমরা জানি যে অন্যায় পদ্ধতি বা মেথড অফ এগ্রিমেন্ট শুধুমাত্র কার্যকারণ সম্পর্কের একটা ইঙ্গিত দেয়। পদ্ধতিটি কখনোই কার্যকারণ সম্পর্ককে প্রমাণ করতে পারে না। এ হলো মূলত এক আবিষ্কারের পদ্ধতি, কখনোই প্রমাণের পদ্ধতি নয়। কিন্তু অন্যায় ব্যতিরেখী পদ্ধতিটি অন্যায় পদ্ধতির এরূপ অসম্পূর্ণতাকে বহুলাংশে দূর করে। পৃষ্ঠা 122।
এটি কোনো কোনো সময় কার্যকারণ সম্পর্ককে প্রমাণ করে, আবার কোনো কোনো সময় একে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠাও করে। 5. ব্যতিরেখী পদ্ধতির বিকল্প। ব্যতিরেখী পদ্ধতির আলোচনায় দেখা গেছে যে এরূপ পদ্ধতিটি শুধুমাত্র পরীক্ষণের ক্ষেত্রেই প্রযোজ্য, পর্যবেক্ষণের ক্ষেত্রে নয়। কিন্তু অন্যায় ব্যতিরেখী পদ্ধতি পর্যবেক্ষণমূলক পদ্ধতি রূপে গণ্য হওয়ায় তা পর্যবেক্ষণের ক্ষেত্রে পরীক্ষণমূলকভাবে প্রযোজ্য। এমন অনেক ক্ষেত্র দেখা যায় যেখানে পরীক্ষণের বিষয়টি প্রযোজ্য নয়, সেই সমস্ত ক্ষেত্রে অন্যায় ব্যতিরেখী পদ্ধতিকে ব্যতিরেখী পদ্ধতির বিকল্প হিসেবে ব্যবহার করার সুবিধা আছে। প্রশ্ন 19। অন্যায় ব্যতিরেখী পদ্ধতির অসুবিধা বা দোষগুলি কি? উত্তর। অন্যায় ব্যতিরেখী পদ্ধতির অসুবিধা। অন্যায় ব্যতিরেখী পদ্ধতিটি কখনো একটি নির্দোষ পদ্ধতি রূপে গণ্য নয়। পর্যবেক্ষণ লব্ধ পদ্ধতি রূপে গণ্য হওয়ার এর মধ্যে কতগুলি পর্যবেক্ষণমূলক দোষ দেখা যায়। অন্যায় ব্যতিরেখী পদ্ধতির এই সমস্ত দোষগুলিকে নিচে উল্লেখ করা হলো। 1. অনিশ্চিত পদ্ধতি পর্যবেক্ষণ লব্ধ পদ্ধতি বলে এই পদ্ধতির মধ্যে পর্যবেক্ষণের যেসব অসুবিধা আছে সেগুলি যথারীতি উপস্থিত। এই পদ্ধতিটিকে আমরা কখনোই সুনিশ্চিত বলে প্রমাণ করতে পারি না। এই পদ্ধতির মধ্যে প্রাপ্ত সিদ্ধান্তটি তাই সবসময় সম্ভাব্য বলে বিবেচিত, কখনোই নিশ্চিত রূপে গণ্য নয়। 2. পর্যবেক্ষণের অভাব। অন্যায় ব্যতিরেখী পদ্ধতির মাধ্যমে প্রাপ্ত সিদ্ধান্তটি অনেক সময় ব্যবহারিক দোষে দুষ্ট হতে পারে, কারণ এই পদ্ধতির ক্ষেত্রেও আলোচ্য ঘটনার কারণ অন্বেষণ করার সময় সমস্ত পূর্ববর্তী ঘটনাসমূহকে পর্যবেক্ষণ করা উচিত ছিল বলে মনে হয়। তার সবগুলিকেই যে পর্যবেক্ষণ করা গেছে এমন দাবি কখনোই করা যায় না, ফলত এক্ষেত্রেও অপর্যবেক্ষণমূলক দোষের সম্ভাবনাও থেকে যায়। 3. সহকার্যের সম্পর্ক থেকে পৃথক করার অসুবিধা। এই পদ্ধতিটিও কার্যকারণকে সহাবস্থানের সম্পর্ক থেকে পরিষ্কারভাবে পৃথক করতে পারে না, কারণ এক্ষেত্রে এমন কোনো সূত্র বা নিয়ম দেখা যায় না যার মাধ্যমে এরূপ পৃথকীকরণ করা সম্ভব। যে দুটি ঘটনা একসঙ্গে ঘটে তাদের মধ্যে কার্যকারণ সম্পর্ক যে থাকবেই এমন বলা যায় না, কারণ তাদের সম্পর্কটি সহকার্যের সম্পর্কযুক্ত হতেও পারে। একই কারণ থেকে সৃষ্ট দুটি কার্যকে সহকার্যরূপে উল্লেখ করা হয়, আর যে বিষয় দুটি সহকার্যের সম্পর্কে আবদ্ধ তাদের মধ্যে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা একেবারেই অযৌক্তিক। 4. ধৈর্যচ্যুতির সম্ভাবনা। অন্যায় ব্যতিরেকী পদ্ধতির ক্ষেত্রে সদর্থক এবং নঙর্থক দৃষ্টান্তগুচ্ছের প্রয়োজন হয় বলে তার প্রয়োগের ক্ষেত্রে অনেক ধৈর্য ও একনিষ্ঠতার প্রয়োজন হয়। একাগ্রতাপূর্ণ চিত্তে যদি ধৈর্য ধরে দৃষ্টান্তগুচ্ছকে সংগ্রহ না করা যায় তাহলে তার মাধ্যমে প্রাপ্ত সিদ্ধান্তটি অবশ্যই ভ্রান্তির নির্দেশক রূপে গণ্য হয়। 5. নামগত অসুবিধা। অন্যায় ব্যতিরেকী পদ্ধতিটির ক্ষেত্রে এক ধরনের নামগত অসুবিধা দেখা দেয়, কারণ এরূপ পদ্ধতিটির নাম থেকে মনে হতে পারে যে এই পদ্ধতিটি অন্যায় পদ্ধতি ও ব্যতিরেকী পদ্ধতির এক যুগ্ম বা মিশ্র ফল, যে কারণেই একে মিশ্র পদ্ধতি বা জয়েন্ট মেথড রূপে মনে করা হয়। কিন্তু এরূপ ধারণাটি অন্যায় ব্যতিরেকী পদ্ধতির ক্ষেত্রে এক ভ্রান্ত ধারণাই নিয়ে আসে, কারণ অন্যায় বা মিল, ব্যতিরেক বা অমিল এর অর্থ হল দৃষ্টান্তগুচ্ছের মধ্যে মিল ও অমিল, এগ্রিমেন্ট অ্যান্ড ডিফারেন্সেস, এবং এদের সমাহার রূপেই এই পদ্ধতি। এখানে ব্যতিরেকী পদ্ধতির কোনো ভূমিকাই নেই। প্রশ্ন 20। কোড। যখনই আমি সকালে বেড়াতে যাই তখনই আমার ঠান্ডা লাগে, আর যখন আমি সকালে বেড়াতে যাই না তখন আমার ঠান্ডা লাগে না, সুতরাং সকালে বেড়ানোই আমার ঠান্ডা লাগার কারণ। আনকোড। দৃষ্টান্তটিতে মিলের কোন পদ্ধতি অনুসরণ করা হয়েছে পদ্ধতিটি ব্যাখ্যা করো। চিহ্নিতকরণ, সংজ্ঞা, আকার, সুবিধা দুটি, অসুবিধা দুটি। উত্তর। পদ্ধতি। অন্যায় ব্যতিরেকী পদ্ধতি। সংজ্ঞা। অন্যায় ব্যতিরেকী পদ্ধতির সূত্রটিকে তর্কবিদ মিল নিম্নোক্তভাবে উপস্থাপিত করেছেন। কোড। আলোচ্য বা বিচার্য ঘটনাটি যেসব দৃষ্টান্তে উপস্থিত আছে তাদের ঠিক পূর্বগামী বা অনুগামী ঘটনাগুলির মধ্যে যদি একটি ঘটনা সবসময় উপস্থিত থাকে এবং বিচার্য ঘটনাটি যেসব দৃষ্টান্তে অনুপস্থিত তাদের পূর্বগামী বা অনুগামী ঘটনাগুলির মধ্যে যদি ওই ঘটনাটি সর্বদাই অনুপস্থিত থাকে তাহলে বুঝতে হবে যে সেটি বিচার্য ঘটনার কার্য অথবা কারণ অথবা কারণের অপরিহার্য অংশরূপে বিবেচিত। আনকোড। আকার। সদর্থক দৃষ্টান্তগুচ্ছ। পূর্ববর্তী ঘটনা বা কারণ ক্যাপিটাল এ বি সি, অনুবর্তী ঘটনা বা কার্য স্মল এ বি সি। কারণ ক্যাপিটাল এ পি আর, কার্য স্মল এ পি আর। কারণ ক্যাপিটাল এ আর এম, কার্য স্মল এ আর এম। নঙর্থক দৃষ্টান্তগুচ্ছ। পূর্ববর্তী ঘটনা বা কারণ ক্যাপিটাল বি সি ডি, অনুবর্তী ঘটনা বা কার্য স্মল বি সি ডি। কারণ সি ডি ই, কার্য স্মল সি ডি ই। কারণ ক্যাপিটাল ই এফ জি, কার্য স্মল ই এফ জি। সুতরাং ক্যাপিটাল এ হল স্মল এর কারণ।
বাস্তব দৃষ্টান্ত। পর্যবেক্ষণের মাধ্যমে দেখা গেল যে যেসব অঞ্চলে অ্যানোফিলিস নামক মশার কামড় আছে সেই সব অঞ্চলে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব আছে, আবার যেসব অঞ্চলে অ্যানোফিলিস নামক মশার কামড় নেই সেই সব অঞ্চলে ম্যালেরিয়ার প্রাদুর্ভাবও নেই। সুতরাং সিদ্ধান্ত করা যায় যে অ্যানোফিলিস মশার কামড়ই হল ম্যালেরিয়ার প্রাদুর্ভাবের কারণ। পৃষ্ঠা 123। সুবিধা 1। অন্বয় ব্যতিরেকী পদ্ধতির প্রয়োগ ক্ষেত্র অত্যন্ত ব্যাপক বা বিস্তৃত, কারণ এই পদ্ধতিকে অন্বয়ী পদ্ধতির দ্বৈত প্রয়োগ রূপে অভিহিত করা হয়। সুতরাং অন্বয়ী পদ্ধতির ন্যায় এই পদ্ধতিটিও পর্যবেক্ষণ নির্ভর বলে কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে একে ব্যাপকভাবে প্রয়োগ করা যায়। আবার যে সমস্ত ক্ষেত্রে ব্যতিরেকী পদ্ধতির প্রয়োগ সম্ভব নয় সেই সমস্ত ক্ষেত্রেও এই অন্বয় ব্যতিরেকী পদ্ধতিকে প্রয়োগ করা যায়। 2। অন্বয় ব্যতিরেকী পদ্ধতির ক্ষেত্রে আমরা একদিকে যেমন কারণ থেকে কার্যে উপনীত হতে পারি, অপরদিকে তেমনি আবার কার্য থেকে কারণেও যেতে পারি। এর ফলে কার্যকারণ সম্পর্কিত ধারণাটিকে বিস্তৃত ও যথাযথভাবে বিশ্লেষণ করা যেতে পারে। এক্ষেত্রে সিদ্ধান্তটি সুনিশ্চিত না হলেও সিদ্ধান্তের সম্ভাবনাটি অনেক বেশি বেড়ে যায়। এই পদ্ধতিটিকেই তাই অন্যান্য পর্যবেক্ষণ লব্ধ পদ্ধতির এক উন্নত রূপ হিসেবে স্বীকার করা হয়। অসুবিধা 1। পর্যবেক্ষণ লব্ধ পদ্ধতি বলে এই পদ্ধতির মধ্যে পর্যবেক্ষণের যে সমস্ত অসুবিধা আছে সেগুলি যথারীতি উপস্থিত। এই পদ্ধতিটিকে আমরা কখনোই সুনিশ্চিত বলে প্রমাণ করতে পারি না। এই পদ্ধতির মধ্যে প্রাপ্ত সিদ্ধান্তটি তাই সবসময় সম্ভাব্য বলে বিবেচিত, কখনোই নিশ্চিত রূপে গণ্য নয়। 2। অন্বয় ব্যতিরেকী পদ্ধতির মাধ্যমে প্রাপ্ত সিদ্ধান্তটি অনেক সময় ব্যবহারিক দোষে দুষ্ট হতে পারে, কারণ এই পদ্ধতির ক্ষেত্রেও আলোচ্য ঘটনার কারণ অন্বেষণ করার সময় যে সমস্ত পূর্ববর্তী ঘটনাসমূহকে পর্যবেক্ষণ করা উচিত ছিল বলে মনে হয় তার সবগুলিকেই যে পর্যবেক্ষণ করা গেছে এমন দাবি কখনোই করা যায় না। ফলত এক্ষেত্রেও অপর্যবেক্ষণমূলক দোষের সম্ভাবনাও থেকে যায়। প্রশ্ন 21। মিলের সহপরিবর্তন পদ্ধতির সূত্রটিকে ব্যাখ্যা করো। উত্তর। মিলের সহপরিবর্তন পদ্ধতি। মিলের সহপরিবর্তন পদ্ধতিটি তৃতীয় অপসারণের সূত্রের উপর ভিত্তি করে গঠিত। আমরা জানি যে পরিমাণের দিক থেকে কারণ ও কার্য পরস্পরের সমান। স্বাভাবিকভাবেই কারণের কোনো অংশ যদি বাড়ে বা কমে তাহলে কার্যেও অনুরূপ বাড়া কমা ঘটা স্বাভাবিক। অর্থাৎ কারণের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কার্যের মধ্যেও পরিবর্তন দেখা যায়। এইভাবে দুটি ঘটনার মধ্যে যদি কোনো প্রকার বাড়া কমা দেখা যায় তাহলে মনে করা যেতে পারে যে ঘটনাদ্বয় কার্যকারণ সম্বন্ধে আবদ্ধ। সহপরিবর্তন পদ্ধতির সংজ্ঞা। সহপরিবর্তন পদ্ধতির সংজ্ঞাটি যথাযথ উল্লেখ করতে হলে তর্কবিজ্ঞানী মিলের সংজ্ঞাটিকে উল্লেখ করা প্রয়োজন। মিল এর সংজ্ঞা। তর্কবিদ মিল সহপরিবর্তন পদ্ধতির সূত্রটির সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, কোনো ঘটনার বিশেষভাবে হ্রাস বৃদ্ধি ঘটলে তার সঙ্গে সঙ্গে যদি আর একটি ঘটনারও ওই একইভাবে নিয়মিত হ্রাস বৃদ্ধি ঘটতে থাকে তাহলে বুঝতে হবে যে ওই দুটি ঘটনার মধ্যে কোনো না কোনো প্রকারের কার্যকারণ সম্বন্ধ আছে। অর্থাৎ যখনই একটি পূর্বগামী ঘটনা এবং একটি অনুগামী ঘটনা একইভাবে বা বিপরীতভাবে বাড়ে বা কমে তখনই বুঝতে হবে যে পূর্বগামী ঘটনাটি কারণ এবং অনুগামী ঘটনাটি কার্যরূপে বিবেচিত। দুটি ঘটনার একই সঙ্গে একইভাবে পরিবর্তন লক্ষ্য করে সিদ্ধান্ত টানা হয় বলে এই পদ্ধতিকে সহপরিবর্তন পদ্ধতি বলে। কফির সংজ্ঞা। তর্কবিজ্ঞানী কফি সহপরিবর্তন পদ্ধতির সূত্রটিকে আরো সহজভাবে উল্লেখ করেছেন। তার মতে দুটি ঘটনা যদি একসঙ্গে হ্রাস এবং বৃদ্ধি পায় এবং অপরাপর বিষয়গুলি একই থাকে অথবা তারা নিজ নিজভাবে পরিবর্তিত হয় তাহলে অনুমান করা যায় যে ঘটনাদ্বয় কার্যকারণ সম্বন্ধে আবদ্ধ। দ্বিমুখী পরিবর্তনে কার্য ও কারণ। সহপরিবর্তন পদ্ধতির ক্ষেত্রে ঘটনা দুটির মধ্যে যে ধরনের পরিবর্তনের কথা বলা হয়েছে তা একমুখী পরিবর্তন রূপেও গণ্য হতে পারে, আবার বিপরীতমুখী পরিবর্তন রূপেও গ্রাহ্য হতে পারে। অর্থাৎ কারণ নামক ঘটনাটি যেভাবে বাড়ে কমে ঠিক সেইভাবে কার্য নামক ঘটনাটিও বাড়ে কমে, অথবা কারণ নামক ঘটনাটি যেভাবে বাড়ে কমে ঠিক তার বিপরীতভাবে কার্য নামক ঘটনাটি বাড়তে কমতে পারে। যাই হোক না কেন এটা অত্যন্ত পরিষ্কার যে সহপরিবর্তন পদ্ধতির ক্ষেত্রে দ্বিমুখী পরিবর্তনের বিষয়টিকে লক্ষ্য করা যায়। সাংকেতিক উদাহরণ পূর্ববর্তী ঘটনা বা কারণ ক্যাপিটাল A1 ক্যাপিটাল B ক্যাপিটাল C। অনুবর্তী ঘটনা বা কার্য স্মল a1 স্মল b c। পূর্ববর্তী ঘটনা বা কারণ ক্যাপিটাল A2 ক্যাপিটাল B ক্যাপিটাল C। কার্য স্মল a2 স্মল b স্মল c। কারণ ক্যাপিটাল A3 B C।
কার্য স্মল a3bc। সুতরাং ক্যাপিটাল এ হল স্মল এর কারণ। ব্যাখ্যা। এই সাংকেতিক উদাহরণের ক্ষেত্রে দেখা যায় যে সব ক্ষেত্রেই ক্যাপিটাল এ নামক ঘটনাটির পরিবর্তন যেভাবে ঘটেছে অনুরূপভাবে স্মল এ নামক ঘটনাটিরও পরিবর্তন ঘটেছে। অর্থাৎ ক্যাপিটাল এ নামক ঘটনাটি বেড়ে যখন ক্যাপিটাল A1 হয়েছে তখন স্মল এ নামক অনুবর্তী ঘটনাটিও বেড়ে স্মল A1 হয়েছে। একইভাবে ক্যাপিটাল A2 ক্যাপিটাল A3 ঘটনাগুলি স্মল A2 স্মল A3 ঘটনাগুলিকে নির্দেশ করে। এর ফলে অনুমান করা সঙ্গত যে ক্যাপিটাল এ নামক ঘটনাটি হল স্মল এর কারণ। কারভেথ রিড এর অভিমত। প্রথম উদাহরণটিতে পূর্ববর্তী ও অনুবর্তী সমস্ত দৃষ্টান্তেই একই ঘটনার পুনরাবৃত্তি দেখানো হয়েছে, কিন্তু প্রখ্যাত যুক্তিবিজ্ঞানী কারভেথ রিড এই মত পোষণ করেন যে সহ পরিবর্তনের পদ্ধতির ক্ষেত্রে পারিপার্শ্বিক ঘটনাগুলিও সকল দৃষ্টান্তে এক থাকে না, সেগুলি বদলে যায়। সে কারণে দ্বিতীয় উদাহরণটির ক্ষেত্রে অবস্থাগুলির পরিবর্তন ঘটানো হয়েছে। তা সত্ত্বেও কিন্তু পূর্ববর্তী ও অনুবর্তী দুটি নির্দিষ্ট ঘটনার মধ্যেই বাড়া কমার সম্পর্কটি একই থেকে গেছে। এর ফলে আমরা সিদ্ধান্ত করতে সমর্থ হয়েছি যে ক্যাপিটাল এ হল স্মল এর কারণ। উদাহরণ 1, একমুখী পরিবর্তন। উত্তাপ যতই বৃদ্ধি পায় থার্মোমিটারের পারদের উচ্চতাও ততই বাড়ে। অতএব সিদ্ধান্ত করা যেতে পারে যে উত্তাপ বৃদ্ধি হল থার্মোমিটারের পারদের উচ্চতা বাড়ার কারণ। 2, বিপরীতমুখী পরিবর্তন। খাদ্যশস্যের আমদানি যতই বাড়ে খাদ্যশস্যের দাম ততই কমে। অতএব সিদ্ধান্ত করা যায় যে খাদ্যশস্যের আমদানি বৃদ্ধি হল তার দাম কমার কারণ। 3, ঘটনামুখী পরিবর্তন। দেশের মধ্যে শিক্ষা বিস্তারের সুযোগ যত বেশি ঘটে ততই দেশ থেকে কুসংস্কার দূর হয়। অতএব সিদ্ধান্ত করা সঙ্গত যে কোনো দেশের মধ্যে শিক্ষা বিস্তারই হল ওই দেশের কুসংস্কার দূর হওয়ার কারণ। পৃষ্ঠা 124-22। সহ পরিবর্তন পদ্ধতির বৈশিষ্ট্যগুলি কি? উত্তর। সহ পরিবর্তন পদ্ধতির বৈশিষ্ট্য। সহ পরিবর্তন পদ্ধতির সংজ্ঞাটিকে বিশ্লেষণ করলে তার কতকগুলি নিজস্ব বৈশিষ্ট্য ফুটে ওঠে। সহ পরিবর্তন পদ্ধতির এই সমস্ত বৈশিষ্ট্যগুলিকে নিচে উল্লেখ করা হলো। 1, তৃতীয় অপসারণের সূত্রের উপর প্রতিষ্ঠিত। সহ পরিবর্তন পদ্ধতির প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হল যে এই পদ্ধতিটি তৃতীয় অপসারণের সূত্রের উপর প্রতিষ্ঠিত। কারণ তৃতীয় অপসারণের সূত্রে ঘটনা দুটির মধ্যে হ্রাস বৃদ্ধির পরিপ্রেক্ষিতেই কার্যকারণের মধ্যে সম্বন্ধ প্রতিষ্ঠার বিষয়টি বলা হয়েছে। 2, যে কোনো ধরনের পরিবর্তন স্বীকৃত। সহ পরিবর্তন পদ্ধতির ক্ষেত্রে ঘটনা দুটির মধ্যে যে পরিবর্তনের কথা বলা হয়েছে তা একমুখী পরিবর্তন হতে পারে, আবার তা বিপরীতমুখী পরিবর্তনও হতে পারে। অর্থাৎ যে কোনো ধরনের পরিবর্তনই এখানে গ্রাহ্য হতে পারে। 3, পরিমাণগত পরিবর্তনের একমাত্র পদ্ধতি। সহ পরিবর্তন পদ্ধতি হল এমনই এক পদ্ধতি যেখানে শুধুমাত্র কারণ ও কার্যের পরিমাণগত পরিবর্তনের বিষয়টিকে মেনে নেওয়া হয়েছে। এছাড়া আর অন্য কোনো পদ্ধতির ক্ষেত্রেই পরিমাণগত পরিবর্তনের বিষয়টিকে মেনে নেওয়া হয়নি। 4, ব্যাপক সংখ্যক দৃষ্টান্ত বিবেচনার অন্তর্ভুক্ত। সহ পরিবর্তন পদ্ধতির ক্ষেত্রে পরিমাণগত বিষয়টিকে মেনে নেওয়া হয়েছে বলেই আমরা প্রচুর সংখ্যক দৃষ্টান্তকে আমাদের বিবেচনার অন্তর্ভুক্ত করতে পারি। বিভিন্ন রকম পরিবর্তনের বিষয়টিকে বোঝানোর জন্য দৃষ্টান্তের সংখ্যাও তাই ব্যাপকভাবে বেড়ে যায়। 5, পর্যবেক্ষণের ব্যাপকতা। পর্যবেক্ষণের ব্যাপকতাকে সহ পরিবর্তন পদ্ধতির অন্যতম একটি বৈশিষ্ট্য রূপে উল্লেখ করা হয়, কারণ এখানে আমরা ব্যাপক পর্যবেক্ষণ লব্ধ ঘটনাগুলির সঙ্গে পরিমাণের হেরফের করে সেগুলিকে আরও ব্যাপক রূপে উপস্থাপিত করতে পারি। 6, বৈজ্ঞানিক অনুসন্ধানের একমাত্র উপযুক্ত পদ্ধতি। বৈজ্ঞানিক অনুসন্ধানের ক্ষেত্রে সহ পরিবর্তন পদ্ধতি হল একমাত্র উপযুক্ত পদ্ধতি হিসেবে গণ্য, কারণ বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য প্রয়োজন হল স্থায়ী কার্যকারণ সম্বন্ধের জ্ঞান। স্থায়ী কার্যকারণ সম্বন্ধের বিষয়কে কখনোই অপসারণ করা যায় না, কিন্তু তার হ্রাস বৃদ্ধি ঘটানো যেতেই পারে। 7, অন্বয়ী পদ্ধতি ও ব্যতিরেকী পদ্ধতির রূপান্তর। সহ পরিবর্তন পদ্ধতিটি দুটি মৌল পদ্ধতির বা ফান্ডামেন্টাল মেথড রূপান্তর হিসেবে গণ্য, কারণ এরূপ পদ্ধতিটি ক্ষেত্র বিশেষে অন্বয়ী পদ্ধতির রূপান্তর হিসেবে, আবার ক্ষেত্র বিশেষে ব্যতিরেকী পদ্ধতির রূপান্তর হিসেবে গণ্য। প্রশ্ন 23, সহ পরিবর্তন পদ্ধতির সুবিধাগুলি কি? উত্তর। সহ পরিবর্তন পদ্ধতির সুবিধা। অন্যান্য পর্যবেক্ষণ পদ্ধতির মতো সহ পরিবর্তন পদ্ধতির ক্ষেত্রেও কিছু পর্যবেক্ষণ লব্ধ সুবিধা দেখা যায়। এই সমস্ত সুবিধাগুলিকে নিচে উল্লেখ করা হল। 1, ব্যাপক প্রয়োগ ক্ষেত্র। ব্যতিরেকী পদ্ধতির সঙ্গে তুলনা করে সহ পরিবর্তন পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ সুবিধার কথা উল্লেখ করা যায়। ব্যতিরেকী পদ্ধতির ক্ষেত্রে
দেখা যায় যে সদর্থক দৃষ্টান্তে যে সমস্ত ঘটনা উপস্থিত থাকে নঙর্থক দৃষ্টান্তে তার একটি অপসারিত হয়, কিন্তু প্রকৃতিতে এমন কিছু ঘটনার পরিচয় আমরা পাই যেগুলিকে সম্পূর্ণভাবে অপসারণ করা যায় না, যেমন মাধ্যাকর্ষণ শক্তি, বায়ুমণ্ডলের চাপ প্রভৃতি। সুতরাং যে সমস্ত ক্ষেত্রে এরূপ প্রাকৃতিক কারণ উপস্থিত থাকে সেই সমস্ত ক্ষেত্রে ঘটনাগুলিকে অপসারণ করা না গেলেও সহপরিবর্তন পদ্ধতি প্রয়োগ করে তাদের হ্রাস বৃদ্ধি করানো যেতেই পারে। সুতরাং দাবি করা যায় যে যে সমস্ত ক্ষেত্রে ব্যতিরেকী পদ্ধতির প্রমাণমূলক প্রয়োগ সম্ভব নয় সেক্ষেত্রে সহপরিবর্তন পদ্ধতিকে প্রয়োগ করা চলে। সহপরিবর্তন পদ্ধতির প্রয়োগ ক্ষেত্রটি তাই অত্যন্ত ব্যাপক। 2. ব্যতিরেকী পদ্ধতির বিকল্প পদ্ধতি। সহপরিবর্তন পদ্ধতিটি অনেক সময় ব্যতিরেকী পদ্ধতির একটি বিকল্প পদ্ধতি রূপে গণ্য হয়। এর ফলে যে সমস্ত ক্ষেত্রে ব্যতিরেকী পদ্ধতি প্রয়োগ করা সম্ভব নয় সে সমস্ত ক্ষেত্রে সহপরিবর্তন পদ্ধতি প্রয়োগ করে কার্যকারণ সম্পর্কের একটা অনুমান গঠন করা যেতে পারে। সে কারণেই সহপরিবর্তন পদ্ধতিটিকে অনেক সময় ব্যতিরেকী পদ্ধতির একটি বিকল্প পদ্ধতি রূপে মনে করা হয়। 3. কারণ ও কার্যের মধ্যে পরিমাণগত সামঞ্জস্য সাধন। মিলের পদ্ধতিগুলি প্রয়োগ করে আমরা দুটি ঘটনার মধ্যে এক প্রকার কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করতে পারি ঠিকই, কিন্তু ঘটনা দুটির মধ্যে যে এক প্রকার পরিমাণগত সামঞ্জস্য আছে তা জানা সম্ভব নয়। কার্যকারণ সম্পর্কের ক্ষেত্রে এই চাহিদাটিকে পূরণ করে সহপরিবর্তন পদ্ধতি। সুতরাং কারণ ও কার্যের মধ্যে পরিমাণগত সামঞ্জস্য সাধনের সুবিধাটি সহপরিবর্তন পদ্ধতিটিতে আছে। 4. অন্যায় ও ব্যতিরেকী পদ্ধতির সুবিধাযুক্ত। সহপরিবর্তন পদ্ধতিটি পঞ্চ পরীক্ষণমূলক পদ্ধতিগুলির মৌলিক পদ্ধতি দুটির পরিবর্তিত রূপ হওয়ায় এক্ষেত্রে ওই দুটি পদ্ধতির সুবিধা বিদ্যমান। কারণ সহপরিবর্তন পদ্ধতিটি ক্ষেত্র বিশেষে অন্যায় পদ্ধতির এবং ক্ষেত্র বিশেষে ব্যতিরেকী পদ্ধতির পরিবর্তিত রূপ হিসেবে গণ্য হয়। সুতরাং দাবি করা যায় যে এই পদ্ধতিটিতে অন্যায় পদ্ধতি এবং ব্যতিরেকী পদ্ধতির সুবিধাগুলিও উপস্থিত। 5. বৈজ্ঞানিক অনুসন্ধানের সহায়ক। বৈজ্ঞানিক অনুসন্ধানকে এগিয়ে নিয়ে যেতে গেলে সহপরিবর্তন পদ্ধতিকে গুরুত্ব দিতেই হয়, কারণ বৈজ্ঞানিক অনুসন্ধানের ক্ষেত্রে এই পদ্ধতিটিকেই একমাত্র উপযুক্ত পদ্ধতি রূপে বিবেচনা করা হয়। বৈজ্ঞানিক অনুসন্ধানের মূল উদ্দেশ্য হল স্থায়ী কার্যকারণ সম্বন্ধ প্রতিষ্ঠা করা, আর স্থায়ী কার্যকারণ সম্বন্ধের ক্ষেত্রে অপসারণের বিষয়টি একেবারেই অচল। আমরা সেক্ষেত্রে শুধুমাত্র কার্য ও কারণের পরিমাণগত রূপান্তরই ঘটাতে পারি, আর এরূপ বিষয়টি কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে অত্যন্ত জরুরি। সহপরিবর্তন পদ্ধতিটিতে তাই বৈজ্ঞানিক অনুসন্ধানে সহায়তা করার সুবিধা আছে। প্রশ্ন 24. সহপরিবর্তন পদ্ধতির অসুবিধাগুলি কি? উত্তর: সহপরিবর্তন পদ্ধতির অসুবিধা। সহপরিবর্তন পদ্ধতিটি কখনোই একটি নির্দিষ্ট পদ্ধতি রূপে গণ্য হয় না। স্বাভাবিকভাবেই এই পদ্ধতিটির ক্ষেত্রে কিছু অসুবিধা বা দোষ দেখা যায়। এই সমস্ত দোষগুলিকে নিচে উল্লেখ করা হলো। 1. কারণের গুণগত পরিবর্তনে অক্ষম। সহপরিবর্তন পদ্ধতির সবচেয়ে বড় দোষ হল যে কার্যকারণের গুণগত পরিবর্তনের ক্ষেত্রে পদ্ধতিটি আদৌ প্রযোজ্য নয়। পারস্পরিক দুটি ঘটনা যখন পরিমাণের দিক থেকে বাড়ে কমে তখনই কেবল এই পদ্ধতির প্রয়োগ ঘটানো সম্ভব। কিন্তু আমরা অনেক সময় দেখি যে পরিমাণের পরিবর্তন ঘটাতে গিয়ে কোনো ঘটনার গুণগত পরিবর্তনও হয়ে যায়। পৃষ্ঠা 125। তখন কিন্তু এই পদ্ধতিটি একেবারেই অচল হয়ে পড়ে। 2. পরিমাণগত পরিবর্তনের বাইরে অচল। পরিমাণগত পরিবর্তন যতদূর পর্যবেক্ষণ করা যায় ততদূরই এই পদ্ধতিটিকে টেনে নিয়ে যাওয়া যায়, কিন্তু এই নির্দিষ্ট সীমানার বাইরে এই পদ্ধতির প্রয়োগ একেবারেই অনিশ্চিত। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে পরীক্ষণের মাধ্যমে আমরা উত্তাপ এবং জলের প্রসারণের মধ্যে সহপরিবর্তনের মাধ্যমে কার্যকারণ সম্পর্ক স্থাপন করতে পারলেও এই অভিজ্ঞতার বাইরে যদি অন্য কিছু থাকে তাহলে সেখানে এই পদ্ধতির প্রয়োগ সম্ভব নয়। 3. অপরাপর পদ্ধতির ত্রুটির উপস্থিতি। সহপরিবর্তন পদ্ধতিকে কোনো কোনো সময় অন্যায় পদ্ধতির, আবার কোনো কোনো সময় ব্যতিরেকী পদ্ধতির প্রকারভেদ রূপে উল্লেখ করা হয়। তাই যদি হয় তাহলে অন্যায় পদ্ধতির ত্রুটিগুলিও এই পদ্ধতির ক্ষেত্রে প্রযোজ্য, আবার ব্যতিরেকী পদ্ধতির ত্রুটিগুলিও এই পদ্ধতির মধ্যে উপস্থিত। অতএব বলা যায় যে এই পদ্ধতিটি কোনো ক্রমেই কার্যকারণ সম্পর্ককে প্রমাণ করতে পারে না, আবার তা সহাবস্থানের ক্ষেত্র থেকেও কার্যকারণ সম্বন্ধকে উদ্ধার করতে পারে না। 4. শুধুই পর্যবেক্ষণমূলক পদ্ধতি নয়। সহপরিবর্তন পদ্ধতিটিকে অনেক সময় অন্যায় পদ্ধতি ও ব্যতিরেকী পদ্ধতি নামক দুটি মৌল পদ্ধতির রূপান্তর রূপে গণ্য করা হয়। কোনো কোনো সময় বলা হয় যে তা অন্যায় পদ্ধতির এক রূপান্তর বিশেষ, আবার কোনো কোনো সময় দাবি করা হয় যে তা ব্যতিরেকী পদ্ধতির রূপান্তর বিশেষ।
তাই যদি হয় তাহলে সহপরিবর্তন পদ্ধতিকে শুধুমাত্র পর্যবেক্ষণমূলক পদ্ধতি রূপে গণ্য করার ক্ষেত্রে অসুবিধা আছে। 5. যথার্থ কার্যকারণ ব্যাখ্যার অনুপযোগী। সহপরিবর্তন পদ্ধতির প্রয়োগ করে আমরা দুটি ঘটনা বাড়া কমার লক্ষণটিকে ধরে নিয়েই তাদের মধ্যে কার্যকারণ সম্বন্ধ প্রতিষ্ঠা করে থাকি। এর ফলে অনেক সময় ভুল কার্যকারণ ধারণার জন্ম হয়। যেমন জোয়ার ভাটা বাড়া কমার সম্পর্ককে ধরে নিয়ে আমরা অনেকেই জোয়ারকে ভাটার এবং ভাটাকে জোয়ারের কারণ বলে থাকি, কিন্তু জোয়ার এবং ভাটা নামক ঘটনাগুলি কখনোই একে অপরের কারণ হতে পারে না। এ দুটি ঘটনা সহকার্য রূপেই গণ্য, যা পৃথিবীর আহ্নিক গতি নামক কারণ থেকেই নিঃসৃত। সুতরাং বলা যায় যে এই পদ্ধতিটির মধ্যে যথার্থ কার্যকারণ ব্যাখ্যার অসুবিধা আছে। প্রশ্ন 25 কোড। উত্তাপ যত বাড়ে পারস্তম্ভের উচ্চতা তত বাড়ে, উত্তাপ যত কমে পারস্তম্ভের উচ্চতা তত কমে, অতএব উত্তাপ বৃদ্ধি হল পারস্তম্ভের উচ্চতা বৃদ্ধির কারণ। আনকোড। দৃষ্টান্তটিতে মিলের কোন পদ্ধতি অনুসরণ করা হয়েছে? পদ্ধতিটি ব্যাখ্যা করো। চিহ্নিতকরণ, সংজ্ঞা, আকার, সুবিধা দুটি, অসুবিধা দুটি। পদ্ধতি সহপরিবর্তন পদ্ধতি। সংজ্ঞা। তর্কবিদ মিল সহপরিবর্তন পদ্ধতির সূত্রটির সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, কোনো ঘটনার বিশেষভাবে হ্রাসবৃদ্ধি ঘটলে তার সঙ্গে সঙ্গে যদি আরও একটি ঘটনার ওই একইভাবে নিয়মিত হ্রাসবৃদ্ধি ঘটতে থাকে তাহলে বুঝতে হবে যে ওই দুটি ঘটনার মধ্যে কোনো না কোনো প্রকারের কার্যকারণ সম্বন্ধ আছে। আনকোড। আকার। আকার 1 একমুখী হ্রাসবৃদ্ধি। পূর্ববর্তী ঘটনা বা কারণ ক্যাপিটাল এ বি সি, অনুবর্তী ঘটনা বা কার্য স্মল এ বি সি। কারণ ক্যাপিটাল এ প্লাস ক্যাপিটাল বি সি, কার্য স্মল এ প্লাস স্মল বি সি। কারণ ক্যাপিটাল এ মাইনাস ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, কার্য স্মল এ মাইনাস স্মল বি স্মল সি। সুতরাং ক্যাপিটাল এ হল স্মল এর কারণ। বিপরীতমুখী হ্রাসবৃদ্ধি। আকার 2 পূর্ববর্তী ঘটনা বা কারণ ক্যাপিটাল এ বি সি, অনুবর্তী ঘটনা বা কার্য স্মল এ বি সি। কারণ ক্যাপিটাল এ প্লাস ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, কার্য স্মল এ মাইনাস স্মল বি সি। কারণ ক্যাপিটাল এ মাইনাস ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, কার্য স্মল এ প্লাস স্মল বি স্মল সি। সুতরাং ক্যাপিটাল এ হল স্মল এর কারণ। দৃষ্টান্ত 1 দেশে যতই বেকারত্ব বৃদ্ধি পাক ততই অপরাধ প্রবণতাও বৃদ্ধি পায়। সুতরাং বলা যায় যে বেকারত্ব বৃদ্ধি এবং অপরাধ প্রবণতা বৃদ্ধি এই দুটি ঘটনা কার্যকারণ সম্বন্ধে আবদ্ধ। 2 জিনিসের দাম বাড়লে চাহিদা কমে আর দাম কমলে চাহিদা বাড়ে। সুতরাং বলা যায় যে দাম বাড়া কমার সঙ্গে চাহিদার বাড়া কমার এক প্রকার কার্যকারণ সম্বন্ধ আছে। সুবিধা 1 মিলের পদ্ধতিগুলি প্রয়োগ করে আমরা দুটি ঘটনার মধ্যে এক প্রকার কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করতে পারি ঠিকই, কিন্তু ঘটনা দুটির মধ্যে যে এক প্রকার পরিমাণগত সামঞ্জস্য আছে তা জানা সম্ভব নয়। কার্যকারণ সম্পর্কের ক্ষেত্রে এই চাহিদাটিকে পূরণ করে সহপরিবর্তন পদ্ধতি। সুতরাং কারণ ও কার্যের মধ্যে পরিমাণগত সামঞ্জস্য সাধনের সুবিধাটি সহপরিবর্তন পদ্ধতিটিতে আছে। 2 সহপরিবর্তন পদ্ধতিটি পঞ্চপরীক্ষণমূলক পদ্ধতির মৌলিক পদ্ধতি দুটির পরিবর্তিত রূপ হওয়ায় এক্ষেত্রে ওই দুটি পদ্ধতির সুবিধা বিদ্যমান, কারণ এই পদ্ধতিতে অন্বয় পদ্ধতি এবং ব্যতিরেকী পদ্ধতির সুবিধাগুলিও উপস্থিত। পৃষ্ঠা 126। অসুবিধা 1 সহপরিবর্তন পদ্ধতির সবচেয়ে বড় দোষ হল যে কার্যকারণের গুণগত পরিবর্তনের ক্ষেত্রে পদ্ধতিটি আদৌ প্রযোজ্য নয়। পারস্পরিক দুটি ঘটনা যখন পরিমাণের দিক থেকে বাড়ে কমে তখনই কেবল এই পদ্ধতির প্রয়োগ ঘটানো সম্ভব, কিন্তু আমরা অনেক সময় দেখি যে পরিমাণের পরিবর্তন ঘটাতে গিয়ে কোনো ঘটনার গুণগত পরিবর্তনও হয়ে যায়, তখন কিন্তু এই পদ্ধতিটি একেবারেই অচল হয়ে পড়ে। 2 পরিমাণগত পরিবর্তন যতদূর পর্যবেক্ষণ করা যায় ততদূরই এই পদ্ধতিটিকে টেনে নিয়ে যাওয়া যায়, কিন্তু এই নির্দিষ্ট সীমানার বাইরে এই পদ্ধতি প্রয়োগ একেবারেই অনিশ্চিত। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে পরীক্ষণের মাধ্যমে আমরা উত্তাপ এবং জলের প্রসারণের মধ্যে সহপরিবর্তনের মাধ্যমে কার্যকারণ সম্পর্ক স্থাপন করতে পারলেও এই অভিজ্ঞতার বাইরে যদি অন্য কিছু থাকে তাহলে সেখানে এই পদ্ধতির প্রয়োগ সম্ভব নয়। প্রশ্ন 26 অন্বয় পদ্ধতির সঙ্গে ব্যতিরেকী পদ্ধতির তুলনা করো। উত্তর অন্বয় পদ্ধতির সঙ্গে ব্যতিরেকী পদ্ধতির তুলনা। অন্বয় পদ্ধতি ও ব্যতিরেকী পদ্ধতির তুলনা নিচের আকারে উল্লেখ করা যায়। তুলনার বিষয় অন্বয় পদ্ধতি ব্যতিরেকী পদ্ধতি। 1 নির্ভরগত তুলনা। অন্বয় পদ্ধতি মূলত পর্যবেক্ষণের উপর নির্ভরশীল
ব্যতিরেকী পদ্ধতি মূলত পরীক্ষণের উপর নির্ভরশীল। 2. নিয়ন্ত্রণগত তুলনা। অন্যায় পদ্ধতিতে পর্যবেক্ষণের ক্ষেত্রে ঘটনাসমূহকে আমরা কখনোই নিয়ন্ত্রণ করতে পারি না। ঘটনা ঠিক যেভাবে ঘটে আমরা ঠিক সেভাবেই ঘটনাকে পর্যবেক্ষণ করতে বাধ্য হই। ব্যতিরেকী পদ্ধতির পরীক্ষণের ক্ষেত্রে ঘটনাসমূহ আমাদের নিয়ন্ত্রণাধীন বলে আমরা সেগুলিকে প্রয়োজন মতো নিয়ন্ত্রণ করতেই পারি। 3. পদ্ধতিগত তুলনা। অন্যায় পদ্ধতি হল মূলত একটি আবিষ্কারের পদ্ধতি, কারণ এই পদ্ধতি কার্যকারণ সম্পর্ককে আবিষ্কার করে মাত্র, প্রমাণ করে না। ব্যতিরেকী পদ্ধতি মূলত প্রমাণের পদ্ধতি, কারণ এই পদ্ধতি আবিষ্কৃত কার্যকারণ সম্পর্ককে প্রমাণও করে। 4. অপসারণের সূত্রগত তুলনা। অন্যায় পদ্ধতিটি অপসারণের প্রথম সূত্রের ওপর প্রতিষ্ঠিত। ব্যতিরেকী পদ্ধতিটি অপসারণের দ্বিতীয় সূত্রের ওপর প্রতিষ্ঠিত। 5. দৃষ্টান্তগত তুলনা। অন্যায় পদ্ধতি পর্যবেক্ষণের উপর নির্ভরশীল বলে তা শুধুমাত্র 2 বা ততোধিক সদর্থক দৃষ্টান্তের উপর নির্ভরশীল। ব্যতিরেকী পদ্ধতি পরীক্ষণের উপর নির্ভরশীল বলে সেক্ষেত্রে মাত্র 2টি দৃষ্টান্তের প্রয়োজন হয়। এই 2 দৃষ্টান্তের একটি হল সদর্থক দৃষ্টান্ত এবং অপরটি হল নঙর্থক দৃষ্টান্ত। 6. দৃষ্টান্তের মিল ও অমিলগত তুলনা। অন্যায় পদ্ধতির দৃষ্টান্ত সমূহের ক্ষেত্রে আমরা ঘটনাগুলির মধ্যে মিল বা অন্যায় পর্যবেক্ষণ করি। ব্যতিরেকী পদ্ধতির দৃষ্টান্ত সমূহের মধ্যে আমরা অমিল বা ব্যতিরেক লক্ষ্য করি। 7. বহু কারণবাদের প্রবণতাগত তুলনা। অন্যায় পদ্ধতির ক্ষেত্রে বহু কারণবাদের সম্ভাবনা থেকেই যায়, ব্যতিরেকী পদ্ধতির ক্ষেত্রে কিন্তু বহু কারণবাদের বিষয়টি আসে না। 8. সহাবস্থানের ক্ষেত্রগত তুলনা। অন্যায় পদ্ধতির সাহায্যে কার্যকারণ সম্পর্ককে সহাবস্থানের ক্ষেত্র থেকে পৃথক করা সম্ভব নয়। ব্যতিরেকী পদ্ধতির ক্ষেত্রে কার্যকারণ সম্পর্ককে সহাবস্থানের সম্পর্ক থেকে পৃথক করা অপেক্ষাকৃত সহজ। 9. কার্যকারণের প্রক্রিয়াগত তুলনা। অন্যায় পদ্ধতি প্রয়োগের মাধ্যমে আমরা কারণ থেকে যেমন কার্য আবিষ্কার করতে পারি, তেমনি আবার কার্য থেকে কারণ আবিষ্কার করতে পারি। ব্যতিরেকী পদ্ধতির ক্ষেত্রে আমরা শুধুমাত্র কারণ থেকে কার্যের দিকেই যেতে পারি, কার্য থেকে কারণের দিকে কখনোই যেতে পারি না। 10. দৃষ্টান্তের সংখ্যাগত তুলনা। অন্যায় পদ্ধতির ক্ষেত্রে দৃষ্টান্তের সংখ্যাকে প্রয়োজন মতো বৃদ্ধি করা যায়। ব্যতিরেকী পদ্ধতির দৃষ্টান্তের সংখ্যাকে কখনোই প্রয়োজন মতো বৃদ্ধি করা যায় না। 11. সিদ্ধান্তের প্রকৃতিগত তুলনা। অন্যায় পদ্ধতির সিদ্ধান্তটি সম্ভাব্য রূপে গণ্য। ব্যতিরেক পদ্ধতির সিদ্ধান্তটি হল নিশ্চিত। প্রশ্ন 27. অন্যায় ব্যতিরেকীর সঙ্গে অন্যায় পদ্ধতির পার্থক্য কি? উত্তর: অন্যায় ব্যতিরেকীর সঙ্গে অন্যায় পদ্ধতির পার্থক্য। মিলের 5টি পরীক্ষণমূলক পদ্ধতির মধ্যে অন্যায় ব্যতিরেকী এবং অন্যায় পদ্ধতি দুটি স্বতন্ত্র পদ্ধতি রূপে গণ্য। সুতরাং অন্যায় ব্যতিরেকী পদ্ধতি এবং অন্যায় পদ্ধতির মধ্যে যে পার্থক্য থাকাটাই স্বাভাবিক, তাতে কোনো সন্দেহ নেই। উভয়ের মধ্যে পার্থক্যের বিষয়গুলি নিচে উল্লেখ করা হল। পার্থক্যের বিষয়: অন্যায় ব্যতিরেকী পদ্ধতি, অন্যায় পদ্ধতি। 1. মৌল ও অমৌল পদ্ধতিগত পার্থক্য। অন্যায় ব্যতিরেকী পদ্ধতিটি মিল এর পঞ্চ পরীক্ষণমূলক পদ্ধতির অন্যতম কোনো মৌল পদ্ধতি নয়। এই পদ্ধতিটি হল একটি অমৌল বা গৌণ পদ্ধতি। তর্কবিদ মিল যে 5টি পরীক্ষণমূলক পদ্ধতির উল্লেখ করেছেন তাদের মধ্যে মৌল পদ্ধতি হল 2টি, অন্যায়ী পদ্ধতি এবং ব্যতিরেকী পদ্ধতি। অন্যায়ী পদ্ধতি তাই অন্যতম একটি মৌল পদ্ধতি রূপে গণ্য। পৃষ্ঠা 127। 2. দৃষ্টান্ত গুচ্ছের সংখ্যাগত পার্থক্য। অন্যায় ব্যতিরেকী পদ্ধতির ক্ষেত্রে আমরা 2 ধরনের দৃষ্টান্ত গুচ্ছের সাহায্য নিয়ে থাকি। এই 2 ধরনের দৃষ্টান্ত গুচ্ছের একটি হল সদর্থক দৃষ্টান্ত গুচ্ছ এবং অপরটি হল নঙর্থক দৃষ্টান্ত গুচ্ছ। কিন্তু অন্যায় পদ্ধতির ক্ষেত্রে আমরা শুধুমাত্র এক ধরনের দৃষ্টান্ত গুচ্ছের সাহায্য নিয়ে থাকি। এই ধরনের দৃষ্টান্ত গুচ্ছ হল শুধুমাত্র সদর্থক দৃষ্টান্ত গুচ্ছ। 3. সিদ্ধান্তের সম্ভাব্যতার মাত্রাগত পার্থক্য। অন্যায় ব্যতিরেকী পদ্ধতির ক্ষেত্রে যে সিদ্ধান্তটি প্রতিষ্ঠা করা হয় তা কার্যকারণ সম্পর্কের অধিকতর সম্ভাব্যতাকেই সূচিত করে, অর্থাৎ এর সম্ভাব্যতার মাত্রা অন্যায় পদ্ধতির তুলনায় অনেক বেশি। অন্যায় পদ্ধতির ক্ষেত্রে যে সিদ্ধান্তটি প্রতিষ্ঠা করা হয় তার সম্ভাব্যতা অন্যায় ব্যতিরেকী পদ্ধতির তুলনায় অনেক কম, অর্থাৎ এর সম্ভাব্যতার মাত্রা তুলনামূলকভাবে কম। 4. দৃষ্টান্তের অগ্রবর্তী ও অনুবর্তী ঘটনার মধ্যে উপস্থিতিগত ও অনুপস্থিতিগত পার্থক্য। অন্যায় ব্যতিরেকী পদ্ধতির ক্ষেত্রে 2 ধরনের 2 বা 2 এর অধিক সংখ্যক দৃষ্টান্ত সংগ্রহ করতে হয়। এই 2 ধরনের দৃষ্টান্ত গুচ্ছের ক্ষেত্রে একবার মিল এবং একবার অমিল দেখতে হয়। অন্যায় পদ্ধতির ক্ষেত্রে এক ধরনের দৃষ্টান্ত গুচ্ছ সংগ্রহ করা হয়, সেগুলির মধ্যে শুধুমাত্র একটি বিষয়ে মিল দেখাতে হয়। 5. পরীক্ষণের ভূমিকাগত পার্থক্য। অন্যায় ব্যতিরেকী পদ্ধতি পর্যবেক্ষণমূলক পদ্ধতি রূপে গণ্য হলেও সেক্ষেত্রে পরীক্ষণের কিছুটা সুযোগ আছে।
কারণ এখানে দু ধরনের দৃষ্টান্ত গুচ্ছের মধ্যে আমরা পরীক্ষা নিরীক্ষামূলক আলোচনা করতেই পারি। অন্যয় পদ্ধতি পর্যবেক্ষণমূলক পদ্ধতি রূপে গণ্য এবং সেক্ষেত্রে পরীক্ষণের কোনো সুযোগ নেই। পরীক্ষণের বিষয়টি এখানে একেবারেই অনুপস্থিত। 6. বহু কারণবাদের দৃষ্টিকোণ থেকে পার্থক্য। অন্যয় ব্যতিরেকী পদ্ধতিতে বহু কারণবাদের সম্ভাবনা অনেক অনেক কম, অর্থাৎ এরূপ পদ্ধতিটি বহু কারণবাদ থেকে বহুলাংশে মুক্ত। অন্যয় পদ্ধতির ক্ষেত্রে গৃহীত সিদ্ধান্তটিতে বহু কারণবাদের সম্ভাবনা আছেই, অর্থাৎ এরূপ পদ্ধতিটি কখনোই বহু কারণবাদ থেকে মুক্ত নয়। প্রশ্ন 28। অন্যয় ব্যতিরেকী পদ্ধতির সঙ্গে ব্যতিরেকী পদ্ধতির পার্থক্য কি? উত্তর: অন্যয় ব্যতিরেকী পদ্ধতির সঙ্গে ব্যতিরেকী পদ্ধতির পার্থক্য। মিলের 5টি পরীক্ষণমূলক পদ্ধতির মধ্যে ব্যতিরেকী পদ্ধতি ও অন্যয় ব্যতিরেকী পদ্ধতি হল দুটি স্বতন্ত্র পদ্ধতি। দুটি পৃথক পৃথক পদ্ধতি রূপে অন্যয় ব্যতিরেকী এবং ব্যতিরেকী পদ্ধতির মধ্যে যে পার্থক্য আছে তাতে কোনো সন্দেহ নেই। এদের পার্থক্যের বিষয়টি নিচে উল্লেখ করা হলো। পার্থক্যের বিষয়: অন্যয় ব্যতিরেকী পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি। 1. মৌল ও অমৌল পদ্ধতিগত পার্থক্য। মিলের পরীক্ষণমূলক পদ্ধতির ক্ষেত্রে মৌল পদ্ধতি হিসেবে অন্যয় ব্যতিরেকী পদ্ধতিটি গণ্য নয়। এটি হলো একটি অমৌল বা সহযোগী পদ্ধতি। মিলের পঞ্চ পরীক্ষণমূলক পদ্ধতির মধ্যে যে দুটি মৌল পদ্ধতি স্বীকৃত হয়েছে তাদের মধ্যে অন্যতম হল ব্যতিরেকী পদ্ধতি। 2. দৃষ্টান্তের সংখ্যাগত পার্থক্য। অন্যয় ব্যতিরেকী পদ্ধতির ক্ষেত্রে 2 বা ততোধিক দৃষ্টান্তের প্রয়োজন হয়। ব্যতিরেকী পদ্ধতির ক্ষেত্রে 2টি মাত্র দৃষ্টান্তের প্রয়োজন হয়। 3. দ্বিমুখী ও একমুখী প্রক্রিয়াগত পার্থক্য। অন্যয় ব্যতিরেকী পদ্ধতির ক্ষেত্রে আমরা কারণ থেকে কার্যে যেমন যেতে পারি তেমনি কার্য থেকে কারণেও আসতে পারি। সে কারণেই এই পদ্ধতিটিকে দ্বিমুখী বা উভয়মুখী প্রক্রিয়া বলা হয়। ব্যতিরেকী পদ্ধতির ক্ষেত্রে আমরা শুধুমাত্র কারণ থেকে কার্যে যেতে পারি, কিন্তু কখনোই কার্য থেকে কারণে আসতে পারি না। সেই কারণেই এই পদ্ধতিটিকে একমুখী প্রক্রিয়া বলা হয়। 4. পদ্ধতি দুটির প্রকৃতিগত পার্থক্য। অন্যয় ব্যতিরেকী পদ্ধতিটি শুধুমাত্র পর্যবেক্ষণের উপর নির্ভরশীল বলে এরূপ পদ্ধতিটিকে পর্যবেক্ষণমূলক পদ্ধতি রূপে উল্লেখ করা হয়। ব্যতিরেকী পদ্ধতিটি শুধুমাত্র পরীক্ষণের উপর নির্ভরশীল বলে একে পরীক্ষণমূলক পদ্ধতি বলা হয়। 5. বহু কারণবাদের পরিপ্রেক্ষিতে পার্থক্য। অন্যয় ব্যতিরেকী পদ্ধতিটি বহু কারণবাদের সম্ভাবনা থেকে বহুলাংশে মুক্ত হলেও এর মধ্যে এরূপ বিষয়টি থেকেই যায়। ব্যতিরেকী পদ্ধতির ক্ষেত্রে বহু কারণবাদের কোনো সম্ভাবনাই নেই। 6. প্রয়োগ ক্ষেত্রের সীমাগত পার্থক্য। অন্যয় ব্যতিরেকী পদ্ধতির প্রয়োগ ক্ষেত্র অত্যন্ত ব্যাপক, কারণ এরূপ পদ্ধতিটি ব্যাপকভাবে পর্যবেক্ষণের উপর নির্ভরশীল। ব্যতিরেকী পদ্ধতিটির প্রয়োগ ক্ষেত্র অত্যন্ত সংকীর্ণ, কারণ এরূপ পদ্ধতিটি শুধুমাত্র সংকীর্ণ পরীক্ষণের উপর নির্ভরশীল। 7. আবিষ্কার ও প্রমাণগত পার্থক্য। অন্যয় ব্যতিরেকী পদ্ধতিটিতে সিদ্ধান্তে কার্যকারণ সম্পর্কের একটা ইঙ্গিত দেওয়া হয়। এখানে তাই শুধুমাত্র কার্যকারণ সম্পর্ককে আবিষ্কার করা হয়, কার্যকারণ সম্পর্ককে কখনোই যথাযথভাবে প্রমাণ করা যায় না। একে তাই আবিষ্কারের পদ্ধতি বলা যায়। ব্যতিরেকী পদ্ধতির ক্ষেত্রে কার্যকারণ সম্পর্ককে শুধু আবিষ্কারই করা হয় না, তাকে প্রমাণও করা হয়। একে তাই প্রমাণের পদ্ধতি বলা হয়। 8. অপপ্রয়োগগত পার্থক্য। অন্যয় ব্যতিরেকী পদ্ধতির অপপ্রয়োগে অপর্যবেক্ষণ দোষের উদ্ভব হয়। ব্যতিরেকী পদ্ধতির অপপ্রয়োগে কাকতালীয় দোষের উদ্ভব হয়। পৃষ্ঠা 128। প্রশ্ন 29। মিলের পদ্ধতিগুলির প্রয়োগের লক্ষণগত বৈশিষ্ট্যগুলি কি? উত্তর: মিলের পদ্ধতিগুলির প্রয়োগের লক্ষণগত বৈশিষ্ট্য। তর্কবিদ মিল বিশেষ বিশেষ ঘটনার কার্যকারণ সম্পর্ককে আবিষ্কার করার উদ্দেশ্যে 5টি পরীক্ষণমূলক পদ্ধতির প্রয়োগ করেছেন। পদ্ধতিগুলির সাহায্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করার উদ্দেশ্যে আমরা পর্যবেক্ষণ ও পরীক্ষণের সাহায্যে বিভিন্ন রকম দৃষ্টান্ত সংগ্রহ করি এবং সেগুলিকে যথাযথভাবে পূর্ববর্তী ও অনুবর্তী ঘটনা হিসেবে সন্নিবেশিত করি। অর্থাৎ কার্যকারণ সম্পর্কের আকারটিকে দৃষ্টান্তের প্রতীকীকরণের মাধ্যমে উপস্থাপিত করা হয়। এরপর সেই আকারটি কোন পদ্ধতির আকার থেকে পাওয়া তা পর্যবেক্ষণ করা হয়। সেক্ষেত্রে কোন পদ্ধতির প্রয়োগ ঘটানো হয়েছে তার উল্লেখ করা হয়। কার্যকারণের আকারটির ক্ষেত্রে কোন পদ্ধতির প্রয়োগ ঘটানো হয়েছে তা নির্ভর করে পঞ্চ পদ্ধতির বৈশিষ্ট্যগুলির ওপর। 1. অন্যয় পদ্ধতির লক্ষণগত প্রয়োগ। এই পদ্ধতির লক্ষণীয় বৈশিষ্ট্য হল যে এই ক্ষেত্রে 2 বা তত অধিক সদর্থক দৃষ্টান্তগুচ্ছ থাকে। প্রত্যেকটি ক্ষেত্রে কয়েকটি পূর্ববর্তী ঘটনা থাকে এবং কয়েকটি অনুবর্তী ঘটনা থাকে। এই উভয় প্রকার ঘটনাসমূহের মধ্যে শুধু একটি বিষয়ে মিল থাকে এবং এই একটি বিষয় ছাড়া আর সমস্ত বিষয়ে অমিল লক্ষ্য করা যায়। অর্থাৎ
অন্যয় পদ্ধতি সমান দুই বা ততোধিক সদর্থক দৃষ্টান্ত যোগ অগ্রবর্তী যোগ অনুবর্তী ঘটনার মধ্যে একটি বিষয় মেল। 2. ব্যতিরেকী পদ্ধতির লক্ষণগত প্রয়োগ। এক্ষেত্রে কেবল দুটি দৃষ্টান্তের প্রয়োজন হয়। এই দুটি দৃষ্টান্তের একটি হল সদর্থক দৃষ্টান্ত এবং অপরটি হল নঙর্থক দৃষ্টান্ত। সদর্থক দৃষ্টান্তে একটি সাধারণ ঘটনা অগ্রবর্তী এবং অনুবর্তী হিসেবে থাকলেও সেটি নঙর্থক দৃষ্টান্তে অনুপস্থিত। অর্থাৎ ব্যতিরেকী পদ্ধতি সমান একটি সদর্থক দৃষ্টান্ত ও একটি নঙর্থক দৃষ্টান্ত যোগ উভয় দৃষ্টান্তে একটি বিষয়ে মেল। 3. অন্যায় ব্যতিরেকী পদ্ধতির লক্ষণগত প্রয়োগ। এই পদ্ধতির ক্ষেত্রে দু ধরনের দৃষ্টান্তগুচ্ছ দুই বা ততোধিক ক্ষেত্রে পরিলক্ষিত হয়। সদর্থক দৃষ্টান্তগুচ্ছে অগ্রবর্তী ঘটনার একটি বিষয় এবং অনুবর্তী ঘটনার আরেকটি বিষয় সর্বদাই উপস্থিত, কিন্তু নঙর্থক দৃষ্টান্তগুচ্ছে ওই দুটি সাধারণ ঘটনাই অনুপস্থিত। অর্থাৎ অন্যায় ব্যতিরেকী পদ্ধতি সমান দুই বা ততোধিক সদর্থক দৃষ্টান্ত ও দুই বা ততোধিক নঙর্থক দৃষ্টান্ত যোগ সদর্থক দৃষ্টান্তগুচ্ছের অগ্রবর্তী ও অনুবর্তী ঘটনার মধ্যে একটি বিষয়ে উপস্থিতির মিল যোগ নঙর্থক দৃষ্টান্তগুচ্ছে অগ্রবর্তী ও অনুবর্তীর মধ্যে একটি বিষয় অনুপস্থিতির মিল। 4. সহপরিবর্তন পদ্ধতির লক্ষণগত প্রয়োগ। সহপরিবর্তন পদ্ধতির ক্ষেত্রে দেখা যায় যে সেক্ষেত্রে দুই বা ততোধিক সদর্থক দৃষ্টান্ত পরিলক্ষিত হয় এবং অগ্রবর্তী ঘটনাসমূহের একটির সঙ্গে অনুবর্তী ঘটনাসমূহের একটি হ্রাস বৃদ্ধির সম্পর্ক পরিলক্ষিত হয়। অর্থাৎ সহপরিবর্তন পদ্ধতি সমান দুই বা ততোধিক সদর্থক দৃষ্টান্ত যোগ অগ্রবর্তী ও অনুবর্তীর মধ্যে বাড়া কমার সম্বন্ধ। 5. পরিশেষ পদ্ধতির লক্ষণগত প্রয়োগ। পরিশেষ পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রেও মাত্র দুটি দৃষ্টান্তের প্রয়োজন হয়, যার একটি সদর্থক ও একটি নঙর্থক। সদর্থক দৃষ্টান্তে পূর্ববর্তী ঘটনা ও অনুবর্তী ঘটনার উল্লেখ থাকে, কিন্তু নঙর্থক দৃষ্টান্তে একটি কার্যের একটি নির্দিষ্ট অংশের কারণ জানা থাকে। এর ফলে সেক্ষেত্রে বিয়োগ পদ্ধতিতে বাকি অংশের কারণ জানা যায়। অর্থাৎ পরিশেষ পদ্ধতি সমান একটি সদর্থক দৃষ্টান্ত যা সমগ্র ঘটনার সঙ্গে সম্পর্কিত ও একটি নঙর্থক দৃষ্টান্ত যা একটি অংশের কারণ রূপে জ্ঞাত যোগ সমগ্র থেকে অংশের বিয়োগ প্রক্রিয়া। 30. নিচের আরোহী যুক্তিগুলির ক্ষেত্রে কোন পদ্ধতি প্রয়োগ করা যায় তা বিচার করো। 1. যতই জনসমর্থন বাড়ে ততই কাজের প্রবণতা বাড়ে, অতএব সিদ্ধান্ত করা যায় যে জনসমর্থনই হল কাজের প্রবণতার কারণ। 2. উপসাগরীয় যুদ্ধ বিস্তারের সঙ্গে সঙ্গেই পেট্রোলজাত দ্রব্যের দামও বৃদ্ধিপ্রাপ্ত হয়, সুতরাং যুদ্ধের বিস্তারই হল পেট্রোলজাত দ্রব্যের দাম বৃদ্ধির কারণ। 3. যতই নাশবন্দি হয় ততই জনসংখ্যা কমে, অতএব নাশবন্দি জনসংখ্যা কমার কারণ। 4. মিনিটে 10 গ্যালন হিসেবে 3টে অসমান মাপের নল থেকে একটা চৌবাচ্চায় জল পড়তে থাকে। আমাদের জানা আছে যে প্রথম দুটি নল থেকে মিনিটে 7 গ্যালন জল পড়ে, সুতরাং তৃতীয় নল থেকে নিশ্চয়ই 3 গ্যালন জল নির্গত হবে। উত্তর 1. যতই জনসমর্থন বাড়ে ততই কাজের প্রবণতা বাড়ে, অতএব সিদ্ধান্ত করা যায় যে জনসমর্থনই হল কাজের প্রবণতার কারণ। প্রযুক্ত পদ্ধতি সহপরিবর্তন পদ্ধতি গৃহীত সিদ্ধান্তটি সম্ভাব্য ব্যাখ্যা ও বিচার। এই আরোহ যুক্তির ক্ষেত্রে সহপরিবর্তন পদ্ধতির প্রয়োগ করা হয়েছে, কারণ এক্ষেত্রে কয়েকটি সদর্থক দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে দেখা গেল যে জনসমর্থন যতই বাড়ে কাজের প্রবণতাও ততই বাড়ে। অর্থাৎ একটি অগ্রবর্তী এবং একটি অনুবর্তী ঘটনার মধ্যে সবসময় বাড়ার সম্পর্ক দেখা যায়, তাই সিদ্ধান্ত করা যায় যে জনসমর্থনই হল কাজের প্রবণতা বৃদ্ধির কারণ। পর্যবেক্ষণের মাধ্যমে দৃষ্টান্তগুলি গৃহীত বলে সিদ্ধান্তটি সম্ভাব্য, সুনিশ্চিত নয়। 2. উপসাগরীয় যুদ্ধ বিস্তারের সঙ্গে সঙ্গেই পেট্রোলজাত দ্রব্যের দামও বৃদ্ধি পায়, সুতরাং যুদ্ধের বিস্তারই হল পেট্রোলজাত দ্রব্যের দাম বৃদ্ধির কারণ। প্রযুক্ত পদ্ধতি সহপরিবর্তন পদ্ধতি গৃহীত সিদ্ধান্তটি সম্ভাব্য। পৃষ্ঠা 129। ব্যাখ্যা ও বিচার। এই আরোহ যুক্তিটির ক্ষেত্রে সহপরিবর্তন পদ্ধতির প্রয়োগ ঘটানো হয়েছে, কারণ এক্ষেত্রে কয়েকটি সদর্থক দৃষ্টান্তের অগ্রবর্তী একটি ঘটনার সঙ্গে অনুবর্তী একটি ঘটনার বাড়া কমার সম্পর্ক বিদ্যমান। অগ্রবর্তী হিসেবে যুদ্ধের বিস্তার হচ্ছে এবং অনুবর্তী হিসেবে পেট্রোলজাত দ্রব্যের দাম বৃদ্ধি পাচ্ছে, সুতরাং সিদ্ধান্ত করা যেতে পারে যে যুদ্ধের বিস্তারই হল পেট্রোলজাত দ্রব্যের দাম বৃদ্ধির কারণ। এক্ষেত্রে দৃষ্টান্তগুলি পর্যবেক্ষণের সাহায্যে গৃহীত বলে সিদ্ধান্তটি সুনিশ্চিত নয়, তা অবশ্যই সম্ভাব্য। 3. যতই নাশবন্দি হয় ততই জনসংখ্যা কমে, অতএব নাশবন্দি জনসংখ্যা কমার কারণ।
প্রযুক্ত পদ্ধতি, সহ পরিবর্তন পদ্ধতি, গৃহীত সিদ্ধান্তটি সম্ভাব্য। ব্যাখ্যা ও বিচার। এই আরোহ যুক্তিটির ক্ষেত্রে সহ পরিবর্তন পদ্ধতির প্রয়োগ ঘটানো হয়েছে, কারণ এক্ষেত্রে কতকগুলি সদর্থক দৃষ্টান্তের মধ্যে অগ্রবর্তী তথা নাশবন্দি এবং অনুবর্তী তথা জনসংখ্যা কমার সঙ্গে বিপরীতমূলক বাড়া কমার সম্পর্ক আছে। সুতরাং সিদ্ধান্ত করা যেতে পারে যে নাশবন্দি জনসংখ্যা কমার কারণ। এই যুক্তিটি পর্যবেক্ষণের উপর নির্ভর করে প্রতিষ্ঠিত বলে তা কখনোই সুনিশ্চিত নয়। যুক্তিটি অবশ্যই সম্ভাব্য। 4. মিনিটে 10 গ্যালন হিসেবে 3টে অসমান মাপের নল থেকে একটা চৌবাচ্চায় জল পড়তে থাকে। আমাদের জানা আছে যে প্রথম দুটি নল থেকে মিনিটে 7 গ্যালন জল পড়ে, সুতরাং তৃতীয় নল থেকে নিশ্চয়ই 3 গ্যালন জল নির্গত হবে। প্রযুক্ত পদ্ধতি, পরিশেষ পদ্ধতি, গৃহীত সিদ্ধান্তটি সুনিশ্চিত। ব্যাখ্যা ও বিচার। এই আরোহ যুক্তির ক্ষেত্রে বিশেষ পদ্ধতির প্রয়োগ করা হয়েছে। এক্ষেত্রে মিনিটে 10 গ্যালন জল পড়াটি হলো কার্য। এই কার্যের আংশিক কারণ আমাদের জানা আছে, সুতরাং সমগ্র ঘটনা থেকে অংশ ঘটনাটিকে বাদ দিলে অজানা ঘটনাটির কারণ জানা যায়। এক্ষেত্রে প্রাপ্ত দৃষ্টান্ত পরীক্ষণলব্ধ বলে সিদ্ধান্তটি অবশ্যই সুনিশ্চিত, সম্ভাব্য নয়। প্রশ্ন 31। নিচের আরোহী যুক্তিগুলির ক্ষেত্রে কোন পদ্ধতির প্রয়োগ করা যায় তা বিচার করো। 1. মাল বোঝাই লরির ওজন থেকে গাড়ির ওজন বাদ দিলে মালের ওজন পাওয়া যায়। 2. রাম, শ্যাম এবং যদু যথাক্রমে হারমোনিয়াম, তবলা এবং এসরাজ বাজায় বলে আমার জানা আছে। একটি ঐক্যতান সঙ্গীতে ওইগুলি ছাড়াও যে বাঁশির সুর শোনা গেছে তা অবশ্যই কোনো অপরিচিত ব্যক্তি বাজিয়েছে বলে সিদ্ধান্ত করা যায়। 3. একটি শ্রেণীতে 70 জন ছাত্রছাত্রী আছে, এদের মধ্যে 54 জন হলো ছাত্র, অতএব ছাত্রীর সংখ্যা হলো 16 জন। 4. সমুদ্র উপকূলবর্তী স্থানের আবহাওয়া হলো নাতিশীতোষ্ণ। উত্তর 1. মালবোঝাই লরির ওজন থেকে গাড়ির ওজন বাদ দিলে মালের ওজন পাওয়া যায়। প্রযুক্ত পদ্ধতি, পরিশেষ পদ্ধতি, গৃহীত সিদ্ধান্তটি সুনিশ্চিত। ব্যাখ্যা ও বিচার। এই যুক্তির ক্ষেত্রে পরিশেষ পদ্ধতির প্রয়োগ করা হয়েছে। এক্ষেত্রে মাল সমেত লরির ওজন হলো কার্য এবং লরির ওজন হলো আংশিক কারণ। এই আংশিক কারণটিকে সমগ্র ঘটনা থেকে বাদ দিলেই অবশিষ্ট ওজনটিকে মালের ওজন বলে ধরা যায়। পরীক্ষণের সাহায্যে এই সিদ্ধান্ত প্রাপ্ত বলে তা অবশ্যই সুনিশ্চিত, সম্ভাব্য নয়। 2. রাম, শ্যাম এবং যদু যথাক্রমে হারমোনিয়াম, তবলা এবং এসরাজ বাজায় বলে আমি জানি। একটি ঐক্যতান সঙ্গীতে ওইগুলি ছাড়াও যে বাঁশির সুর শোনা গেছে তা অবশ্যই কোনো অপরিচিত ব্যক্তি বাজিয়েছে বলে সিদ্ধান্ত করা যায়। প্রযুক্ত পদ্ধতি, পরিশেষ পদ্ধতি, গৃহীত সিদ্ধান্তটি সুনিশ্চিত। ব্যাখ্যা ও বিচার। এই যুক্তিটির ক্ষেত্রে পরিশেষ পদ্ধতির প্রয়োগ করা হয়েছে, কারণ এক্ষেত্রে ঐক্যতান সঙ্গীত হলো কার্য এবং আমার জানা বিষয় হলো আংশিক কারণ। সমগ্র ঘটনা থেকে যদি আংশিক কারণকে বাদ দেওয়া যায় তাহলে অনুমান করা সঙ্গত যে অপরিচিত কোনো চতুর্থ ব্যক্তি বাঁশি বাজিয়েছে। এক্ষেত্রে পরীক্ষণের মাধ্যমে দৃষ্টান্তগুলি প্রাপ্ত বলে সিদ্ধান্তটি অবশ্যই সুনিশ্চিত, সম্ভাব্য নয়। 3. একটি শ্রেণীতে 70 জন ছাত্রছাত্রী আছে, তাদের মধ্যে 54 জন হলো ছাত্র, অতএব ছাত্রীর সংখ্যা হলো 16 জন। প্রযুক্ত পদ্ধতি, পরিশেষ পদ্ধতি, গৃহীত সিদ্ধান্তটি সুনিশ্চিত। পৃষ্ঠা 130। ব্যাখ্যা ও বিচার। এই যুক্তিটির ক্ষেত্রে পরিশেষ পদ্ধতির প্রয়োগ করা হয়েছে, কারণ এক্ষেত্রে সমগ্র ঘটনার একটি অংশের কারণ আমাদের জানা আছে। এই জানা অংশটিকে সমগ্র অংশ থেকে বিয়োগ করলে অজানা অংশের বিষয়টি জানা যায়, অর্থাৎ মোট সংখ্যা থেকে জানা ছাত্রের সংখ্যা বাদ দিলেই ছাত্রীর সংখ্যা প্রমাণিত হয়। পরীক্ষণের সাহায্যে দৃষ্টান্তগুলি প্রাপ্ত বলে সিদ্ধান্তটি অবশ্যই সুনিশ্চিত, সম্ভাব্য নয়। 4. সমুদ্র উপকূলবর্তী স্থানের আবহাওয়া হলো নাতিশীতোষ্ণ। প্রযুক্ত পদ্ধতি, অন্যায় পদ্ধতি, গৃহীত সিদ্ধান্তটি সম্ভাব্য। ব্যাখ্যা ও বিচার। এই আরোহী যুক্তিটির ক্ষেত্রে অন্যায় পদ্ধতি বা দ্য মেথড অফ এগ্রিমেন্ট প্রয়োগ ঘটানো হয়েছে, কারণ এক্ষেত্রে কয়েকটি সদর্থক দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে এরকম সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সমুদ্র উপকূলবর্তী কয়েকটি অঞ্চল পর্যবেক্ষণ করে দেখা গেল যে তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে পার্থক্য থাকা সত্ত্বেও একটি বিষয়ে সমস্ত অঞ্চলের মধ্যে মিল দেখা গেল এবং তা হল সমস্ত সমুদ্র উপকূলবর্তী অঞ্চলই নাতিশীতোষ্ণ। সুতরাং অন্যায় পদ্ধতির প্রয়োগ করে সমুদ্র উপকূলবর্তী অঞ্চল এবং নাতিশীতোষ্ণ আবহাওয়া কার্যকারণ সম্বন্ধ স্থাপন করে এরকম সিদ্ধান্ত করা সঙ্গত যে সমুদ্র উপকূলবর্তী স্থানের আবহাওয়া হল নাতিশীতোষ্ণ। পর্যবেক্ষণের উপর নির্ভরশীল বলে সিদ্ধান্তটি সম্ভাব্য, নিশ্চিত নয়। 32. নিচে আরোহী যুক্তিগুলির ক্ষেত্রে কোন পদ্ধতির প্রয়োগ করা যায় তা বিচার করো। 1. অনেক পাখিকে পরীক্ষা করে দেখা গেছে যে তাদের দাঁত নেই, অতএব কোনো পাখির দাঁত নেই। 2.
রোজ সকালে বেরোলে শরীর ভালো হয়, সুতরাং সকালে বেরোনো শরীর ভালো হওয়ার কারণ। 3, লোহার পাত্রে রাখা জল ঠান্ডা করলে জমে যায়, কাঁচের বোতলে রাখা নারকেল তেল ঠান্ডা করলে জমে যায়, অ্যালুমিনিয়ামের পাত্রে রাখা দুধ ঠান্ডা করলে জমে যায়, সুতরাং ঠান্ডাই হলো তরল পদার্থের জমে যাওয়ার কারণ। 4, শিশু কাঁদলেই মা তাদের খাবার দেন, সুতরাং শিশুর কান্নাই মায়ের খাবার দেওয়ার কারণ। উত্তর 1, অনেক পাখিকে পরীক্ষা করে দেখা গেছে যে তাদের দাঁত নেই, অতএব কোনো পাখির দাঁত নেই। প্রযুক্ত পদ্ধতি, অন্যায় পদ্ধতি, গৃহীত সিদ্ধান্তটি সম্ভাব্য। ব্যাখ্যা ও বিচার। এই আরোহী যুক্তিটির ক্ষেত্রে অন্যায় পদ্ধতি বা দ্য মেথড অফ এগ্রিমেন্টের প্রয়োগ করা হয়েছে, কারণ এক্ষেত্রে কয়েকটি সদর্থক দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে এরকম সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কয়েকটি দৃষ্টান্ত সংগ্রহ করে ও পর্যবেক্ষণ করে দেখা গেল যে অন্যান্য বিভিন্ন বিষয়ে পার্থক্য থাকলেও একটি বিষয় সমস্ত পাখির মধ্যে মিল আছে এবং তা হলো কোনো পাখিরই দাঁত না থাকা। সুতরাং অন্যায় পদ্ধতির প্রয়োগ করে পাখি এবং দাঁত না থাকার মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করে সিদ্ধান্ত করা যায় যে কোনো পাখির দাঁত নেই। পর্যবেক্ষণের উপর নির্ভরশীল বলে সিদ্ধান্তটি সম্ভাব্য, নিশ্চিত নয়। 2, রোজ সকালে বেরোলে শরীর ভালো হয়, সুতরাং সকালে বেরোনো শরীরের ভালো হবার কারণ। প্রযুক্ত পদ্ধতি, অন্যায় পদ্ধতি, গৃহীত সিদ্ধান্তটি সম্ভাব্য। ব্যাখ্যা ও বিচার। এই আরোহী যুক্তিটির ক্ষেত্রে অন্যায় পদ্ধতির দ্য মেথড অফ এগ্রিমেন্টের প্রয়োগ করা হয়েছে। এক্ষেত্রে কয়েকটি সদর্থক দৃষ্টান্ত সংগ্রহ করে দেখা গেল যে অন্যান্য বিষয় পার্থক্য থাকলেও যারাই রোজ সকালে বেরোয় তাদেরই শরীর ভালো থাকে, অর্থাৎ রোজ সকালে বেরোনো এবং শরীর ভালো হওয়ার মধ্যে এক ধরনের কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করা যেতে পারে। সুতরাং অন্যায় পদ্ধতির প্রয়োগ করে সিদ্ধান্ত করা যেতে পারে যে সকালে বেরোনো শরীর ভালো হওয়ার কারণ। এই সিদ্ধান্তটি পর্যবেক্ষণ লব্ধ বলে এটি সম্ভাব্য, সুনিশ্চিত নয়। 3, লোহার পাত্রে রাখা জল ঠান্ডা করলে জমে যায়, কাঁচের বোতলে রাখা নারকেল তেল ঠান্ডা করলে জমে যায়, অ্যালুমিনিয়াম পাত্রে রাখা দুধ ঠান্ডা করলে জমে যায়, সুতরাং ঠান্ডাই তরল পদার্থের জমে যাওয়ার কারণ। প্রযুক্ত পদ্ধতি, অন্যায় পদ্ধতি, গৃহীত সিদ্ধান্তটি সম্ভাব্য। পৃষ্ঠা 131। ব্যাখ্যা ও বিচার। এই আরোহী যুক্তিটির ক্ষেত্রে অন্যায় পদ্ধতির দ্য মেথড অফ এগ্রিমেন্টের প্রয়োগ করে এরকম সিদ্ধান্ত করা হয়েছে, কারণ এক্ষেত্রে কয়েকটি সদর্থক দৃষ্টান্তে পাত্র এবং তরল পদার্থগুলি আলাদা হওয়া সত্ত্বেও পূর্ববর্তী ঘটনা হিসেবে সব ক্ষেত্রেই ঠান্ডা এবং অনুবর্তী ঘটনা হিসেবে সব ক্ষেত্রেই জমে যাওয়ার ব্যাপারটি আছে। সুতরাং এই পূর্ববর্তী ঘটনা এবং অনুবর্তী ঘটনার মধ্যে এক প্রকার কার্যকারণ সম্পর্ক স্থাপন করে সিদ্ধান্ত করা যায় যে ঠান্ডা করাই তরল পদার্থের জমে যাওয়ার কারণ। সিদ্ধান্তটি পর্যবেক্ষণ লব্ধ বলে তা সম্ভাব্য, সুনিশ্চিত নয়। 4, শিশু কাঁদলেই মা তাদের খাবার দেন, সুতরাং শিশুর কান্নাই মায়ের খাবার দেবার কারণ। প্রযুক্ত পদ্ধতি, অন্যায় পদ্ধতি, গৃহীত সিদ্ধান্তটি সম্ভাব্য। এই আরোহী যুক্তিটির ক্ষেত্রে অন্যায় পদ্ধতির দ্য মেথড অফ এগ্রিমেন্টের প্রয়োগ করে এরকম সিদ্ধান্ত করা হয়েছে, কারণ এক্ষেত্রে 2 বা ততোধিক সদর্থক দৃষ্টান্ত সংগ্রহ করা গেল যেখানে শিশু কাঁদলেই মায়েরা খাবার দেন। অন্যান্য সব বিষয়ে পার্থক্য থাকলেও একটি বিষয়ে সমস্ত দৃষ্টান্তেই মিল বা এগ্রিমেন্ট আছে এবং তা হলো শিশুর কান্নার পরেই মায়েদের খাবার দেওয়া। স্বাভাবিকভাবেই শিশুর কান্না এবং মায়ের খাবার দেওয়ার মধ্যে এক প্রকার কার্যকারণ সম্পর্ক দেখা যায়, ফলত শিশুর কান্নাকেই মায়ের খাবার দেওয়ার কারণ বলে মনে করা হয়। এক্ষেত্রে সিদ্ধান্তটি পর্যবেক্ষণের উপর নির্ভরশীল বলে তা সম্ভাব্য, সুনিশ্চিত নয়।